ওকে, এখন অনেকে কিন্তু টার্ন অন করে না, আমি কিন্তু বলছি সবাইকে ক্যামেরা অন করতে হবে, প্লিজ আমাকে কোনো ঝামেলার মধ্যে ফেলো না। আমি কিন্তু রেকর্ড করতেছি, সো দ্যাটস ওয়াই যদি এখানে আমি কোনো পরে ঝামেলা দেখি তাহলে কিন্তু আমি তোমার খাতা মার্ক করব না। তো টার্ন অন ইউর ক্যামেরা, এটা আমরা আগেই বলে দিছি। রায়ান আহসান, এরাম, দীপ্ত পাল। আমি তো স্যার দুইটা ডিভাইস দিয়ে কানেক্টেড। আমি তো টার্ন অন করছি স্যার। ওকে ফাইন, আচ্ছা দুইটা ডিভাইস দিয়ে করলে একটা দিয়ে করলেই হবে। আমি দেখছি। Okay, so LMS একটু রিফ্রেশ করে দেখো। Just after the problem from chapter 1, class test 1 should be visible there. তো কোশ্চেনটা আসলে স্যার কোশ্চেন আসে না, it takes some time, একটু রিফ্রেশ করো, চলে আসবে। Just after the problem from chapter 1, class test 1 এ ক্লিক করো, there is a PDF file. স্যার কোশ্চেনটা অ্যাটাচ হয়নি মেবি। স্যার কোনো পিডিএফ ফাইল নেই স্যার। কোশ্চেন কি কেউ পাইছো পিডিএফ ফাইল? না স্যার। না স্যার। না স্যার। The PDF file is there. তোমরা আরেকটু রিফ্রেশ করো, এটা পাবা, আমি জানি। এটা সবসময় তোমরা নো স্যার বলো, তারপরে বলো ইয়েস স্যার। স্যার এসেছে আসছে স্যার এখন। হ্যাঁ এসেছে আসছে, স্যার। right? হ্যাঁ আমি জানি, আমি সেজন্যই বললাম। Okay, so there are two questions. The first question is a just simple math. আমরা যে ধরনের ম্যাথ পড়ছি সেই ধরনের। আর for second question, if you want, you can draw a figure. যদি তুমি মনে করো যে তোমার ফিগার দিয়ে বুঝালে সুবিধা হবে, you can draw a figure, but এটা কোনো ম্যান্ডেটরি না। যদি তুমি মনে করো যে ফিগার দিয়ে বুঝালে তোমার জন্য এক্সপ্লেইন করতে সুবিধা হবে, for question number 2, তুমি ফিগারের সাহায্যে এক্সপ্লেইন করতে পারো, বাট এটাকে বিশাল করে এলাবোরেট করার কিছু নাই। রিমেম্বার দ্যাট তোমাদের টাইম হচ্ছে 20 মিনিটস ফর রাইটিং এন্ড 5 মিনিটস ফর রাইট আপ। টাইম কোনোভাবেই এক্সটেন্ড করা হবে না। সো 2:30 এর ভিতরে শেষ হওয়ার কথা, 2:35 এর ভিতরে তোমাকে আপলোডিং কমপ্লিট করতে হবে। স্যার দুইটা কোশ্চেন আসছে স্যার। দুইটা কোশ্চেনই তো আছে, বললামই তো, কোশ্চেন 1 এন্ড কোশ্চেন 2। না স্যার, মানে আবার তার নিচে স্যার আরেকটা আসছে। জি স্যার আরেকটা আসছে 1 2 3। না 3টা না, তাহলে ওটাকে ইগনোর করো, শুধু কোশ্চেন 1 এন্ড কোশ্চেন 2। 3 না, যদি 3 এর থেকে 3টা ভুলে আসছে। স্যার 3 না স্যার, মানে কোশ্চেন 1 হলো দুইটা, আবার তারপরে আরেকটা পেজ, ওইটাতে আবার স্যার কোশ্চেন 1 2 3। অবশ্যই এটা স্যার সামার 2016 আছে স্যার। 2000 সামার 16 এ। ওটাকে ইগনোর করো, শুধু ওকে স্যার, ফার্স্ট পেপার। ওকে স্যার। হ্যাঁ, শুধু কোশ্চেন 1 এর ফার্স্ট পেজের যে দুইটা কোশ্চেন আছে, সেকেন্ড পেজটাকে ইগনোর করো।
তোমাদের কিন্তু ক্যামেরা অন করে রাখার কথা, আমি কিন্তু তোমাদের কারো ক্লাস টেস্ট নিব না। যদি সবাই ক্যামেরা অফ করে বসে থাকো আমি তোমাদের সবাইকে 0 দিয়ে দিব, আমার কোনো প্রবলেম নাই। স্যার ক্যামেরা তো আমাদের অন করা। আমি তো কারো কোনো ছবিই দেখতে পাচ্ছি না। স্যার অন করা স্যার সবাই। স্যার ক্যামেরা তো অন করা। স্যার ক্যামেরা অন করা সবারই স্যার। আমার এখানে কোনো ভিডিও আসতেছে না, ওকে দেখি আমি দাঁড়াও চেক করি স্যার আরেকবার। লেআউট চেঞ্জ করেন। না আমি একজন দুজনের দেখতে পাচ্ছি, সেটা কিভাবে সম্ভব? আচ্ছা তোমরা পরীক্ষা দাও, আমি দেখতেছি।
Fahimur Rahman, do you have any question? রেজ হ্যান্ড কেন দেখতে পাচ্ছি, এটা কি? Remember that by 2:35 you have to complete your uploading. So full upload করা পর্যন্ত তোমাদের কিন্তু আর মাত্র 8 মিনিট আছে। স্যার আমি আপলোড করব, তাই একটু লিভ নিতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপলোড করলে লিভ নাও, সমস্যা নাই, ঠিক আছে।
স্যার আমি আপলোডের জন্য লিভ দিই। স্যার একদম শেষ স্যার, সাবমিটও করে দিছি। ওকে, স্যার কি চলে যাবো নাকি ক্লাস নেবেন স্যার? ক্লাস নিব অবশ্যই। ওকে স্যার। সো ইউ হ্যাভ 2 more minutes to submit. এখনো যারা করো নাই, স্যার ক্যামেরা কি অফ করে দেবো স্যার? হ্যাঁ ক্যামেরা অফ করো, সমস্যা নেই, কিন্তু সাবমিট তো করো নাই এখনো সবাই। সাবমিট করে দিছি স্যার।
সাবমিট করো নাই কি এখনো? এখনো কেউ বাকি আছে সাবমিট করতে? না স্যার, ডান স্যার। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। Okay, so my slides are visible, right? Yes, sir. Yes, sir. And it's moving also. The slides, I'm changing the slides. Can you see the changes? Yes, sir. While airing to the Okay. So in the last class, we started the layering part and we said that in our internet protocol stack, which is also known as TCP IP stack. Okay, it has 5 layers. So the top layer is application, then transport, then network, link, and finally the physical layer. So remember that all the layers, they have some specific functions, and one layer always receive functions or receive input from the layer below the layer. Okay, so the network layer, it provides some function to the transport layer, and then transport layer provides some function to the application layer. So the layers, they are interdependent, so they depend on the layer below it for some specific functions. So the top layer is the application layer where we can execute any network applications. So what are the examples of network applications? For example, file transfer protocol, or SMTP, which is simple mail transfer protocol, or HTTP, through which we can communicate with a web server. So all these all these applications, they are example of network applications, and they run on the application layer. So when you are on the application layer, you don't care about data transfer or how the connection will be maintained, all these things. So mostly the users like us, they use these application layer protocols, and they don't have any idea about the complexities or the functionalities of the lower layers, right? Because we really don't care. We want to open a browser, we will type the name of the website that we want to browse, and our browser will somehow maintain the communication connections and all these things. We just want to see the content of the web page. Or when we are in YouTube, we just want to see the video. We only care about the video streaming. But how this is maintaining the connections, how data is being transferred, or the security, all these things, we really don't care. So the application layer, they just consider about the application, but definitely they depend on the transport layer. So they depend on transport layer for what? They depend on the transport layer for process to process data transfer. So process to process means when you are opening up a browser, your browser is a process that is running in your host machine, and this process is communicating with web server, and in that web server that is running in a remote server, right? So that web server is another process.
So your browser process is communicating with the web server process, or say you are communicating with your friends using WhatsApp. So your WhatsApp is an application. So it's a process. So it is communicating with another WhatsApp process, and that is running in a remote place. Say your friend is running that WhatsApp application. So process to process means these two processes will reside in two different machines, and they communicate, they talk each other. So one process takes data, in it transfer data to another remote process. So for transport, we have two layers. One is TCP and another one is UDP. And in the later chapters, we will discuss about TCP and UDP in details, like how they work and what are the differences and all these things. So your application, your process, all are running in your machine, in your own machine. Now, a process or an application, they divides the data into smaller chunks, and those smaller chunks are known as packet. We have already discussed about packet switching, right? So these small packets actually moves from your machine to the access router, to the core router, then another core router, and finally those packets reach to your like to the other end. So those packets actually moves, right? So those moving is known as routing, right? Or routing, whatever you say, because there are two, some people say routing, or like it depends on UK and USA. That's the difference. So if we say routing, it's fine, no problem. So that is known as routing of datagrams. So when we talk about packets, normally we use the word datagrams. Okay, so datagrams means the small chunks. So the datagrams move from source to destination, and during this move, it passes many routers. So for example, in the last class, we have explained, like using trace route, we can find out how many hops or how many routers we are away from a specific address. So for this routing, we need IP, and we also need some routing protocols. So the task of the network layer is routing. That's the main task of the network layer. And then if we go further down, then we have link layer, and the link layer is mainly within a single network. Say for example, your institution's network or your ISP network, because we have said that internet means it's a gigantic network of millions of small networks. So those small networks means a link. Okay, so that's why they have said in using the link layer, data is being transferred between neighboring network elements. So your data moves from one network to another network. That means one link to another. That's the function of the link layer. And examples are Ethernet 802.11 or P2P. PPP means point to point, that one. Okay, so interesting part is, if we come here in the application layer, we have millions of applications, and every day people are writing new application, right? So there is no limit how many applications are there in the application layer. You can write your own application. In case of transport layer, there are two transport layers, like two types. One is TCP, another one is UDP. But when we are talking about network layer, we have one and only IP. There is no variation of network layers, although IP has version 4 and another well-known version is version 6. But this is IP. Okay, and the name
of IP is Internet Protocol. So that is the dominating protocol, and that is the main part of Internet. So that's why this layer you can easily understand, because from that I, that is Internet, we have given, like we are using the same Internet word also for this layer, and it has no variation. This layer is universal. So IP is universal, and only that reason we can connect millions of small networks, because all those networks, they are using the same network layer. There is no variation, and that layer is IP. So all the routers we have, they all of them are running the same network layer. There is no variation like IP or any other protocols. No, all of them are running the same specification. So that's why all these routers, they can communicate. And whatever company is, whether this is made by Cisco or Juniper or maybe other vendors, but they always follow the same specification, the specification that is defined by the IETF. But in the link layer means we have said, so I'm not sure whether we have any diagram. No, we don't have any diagram, but we have drawn that diagram many times, right? Like we have many small networks, they are connected. So say where we have one network, we have another network, maybe we have another network, then another network. So all these networks are being maintained by different network administrators. So they have choice. They can use Ethernet for their network. They can use 802.111, or it might, so 802.111 is basically a Wi-Fi network. They can use PPP, or even in a single network, they can have different link layer. Say for example, if you go to UIU, you will find Ethernet, you will find Wi-Fi. So there might be mixture. So there is no unique link layer protocol or link layer specification. So the only glue is the network layer, and that is IP. Okay. And when we move to the physical layer, that means bits on the wire. So physical layer means how you will represent a 1 through a signal, or how you will represent a 0 through a signal. So physical layer means we know that application or transport, whatever we say, all of them are just a combination of 0 and 1, and then those 0, 1 are being transferred to signal. So how you are transferring that is encoding or decoding, that is the work of the physical layer, and we say that bits on the wire. Now this is relatively new, the TCP IP Internet Protocol. The older version was ISO OZ reference model. So ISO means International Standardization Organization, right? You have definitely seen ISO 9000, ISO something, right? And the funny part is, even some of our universities, they are ISO certified. So a university can never be ISO certified. Maybe the building of the university might be ISO certified, like maybe they have good maintenance, or maybe the organizational structure might be ISO certified, but a university or a program like our BSCSC program or our MSCSC program can never be ISO certified. Okay, remember that. So that's the beyond the scope of ISO. They can never certify any educational program, whatever. So that ISO, they proposed a reference model. Okay, and that reference model is known as OSI or OZ. OZ is Open System Interconnection. So they proposed a 7-layer model, right? On the right hand side, you can see 7 layers.
and here we have 5 layers. So these 7 layers model is a like first of a kind that they propose how you can interconnect. Look at the name OSI. So that I is for interconnect, OS for open system. So how you can interconnect two open systems. That's why they proposed this reference model. So this is the first version, and this is known as reference model. Why? Because it was never been implemented, deployed anywhere. This is just a theoretical idea. So from this theoretical idea, mainly ISO, this is an European body, so they are like, they have huge bureaucracy and they are a little bit slow in terms of deployment, because they have like many steps and one specification that need many kind of voting, and the process is very long. But the process inside IETF, it's much faster, and that's why they designed this 5-layer model. They have removed some of the models, or they just merged some of the layers. So now it becomes 5 layers, and they deployed it very quickly, very fast. So they deployed it and it becomes very popular. So that's why no one is using this reference model, but for theoretical background, this model is very useful. Okay, say for example, I can remember that in my student life, when this course was taught, these 5 layers was described very briefly, and these 7 layers, like it was a whole chapter, the description of these 7 layers. Okay, but nowadays people just barely look at these 7 layers, but definitely you should know that there is a 7 layers model. So what are the 2 other layers? One layer is presentation layer, that is below application layer, and another extra layer is session layer, that is on top of transport layer. So the presentation layer means it allows applications to interpret meaning of data. Okay, say for example, we have different types of encoding, right? ASCII, or we have one is, I forgot the whole name, EBCDIC, something like that. And now we have Unicode. So all those are how data is being presented. So that is part of presentation layer. So you can ask, do we really need that part? Definitely we need that. So how that is being presented here? Here they have considered that the application layer will cover that. So in 5 layers, presentation layer has been merged with application layers. And the next layer is session. Remember that? Any question? Question আছে কারো? আচ্ছা, হ্যাঁ স্যার। নো স্যার। তাহলে মাইক অফ করলে ভালো হতো আর কি। সামহাও তোমাদের কারো অন হয়ে গেছে, একটু অফ করলে ভালো হয় মাইক্রোফোনটা। Okay, so remember that in transport layer we have said that the process communicates with another process. So for this communication, they have to maintain session. So now you can easily understand the function of the session layer is actually merged with the transport layer. So session means synchronization. Like when 2 session communicates, they will have to synchronize. And checkpoint is if somehow one session, like the communication between the session is somehow terminated, or like due to some disruption the communication is broken, then we need the checkpoint, right? Where else do you use this term checkpoint? Can you tell me the word checkpoint?
Do you use system recovery in Windows? Have you ever used system recovery? স্যার হয়তো করেছে কিন্তু হয়তো মেবি জানি না যে স্যার আসলে Okay, এটাকে সিস্টেম so রিকভারি in system recovery, what does Windows actually do? Windows brings you back to a stable point. So whenever you are installing programs and maybe then you are installing some Windows updates, then maybe another program, maybe another Windows update. So sometimes due to some mismatch, you will see that just after installing some program, maybe the blue screen is coming. And I think in Windows version 12, right? The latest version we are using. In version 12, I think there is no blue screen. Most probably this is the green screen. So you will see that those blue screen or green screens are coming. So then Windows will propose you, okay, you can move back to a stable version. So those stable versions are actually the checkpoints. So Windows keeps those checkpoints like, okay, up to that part, I can say that you are safe. Maybe it's 7 days back version. The version you have right now, maybe it's 7 days back. So then if you say, okay, I want to go back to that stable version, so they uninstall all the programs that you have installed within last 7 days. So that's why it keeps some checkpoints. Okay. Or say you are downloading a very big file, then I'm sure that many of you have used that download manager. There is a program. So that download manager, it keeps track. So it keeps some checkpoint. Say maybe these 100 megabyte I have downloaded safely. Now again I am downloading maybe another 100 megabytes, another checkpoint. So if somehow your internet connection is broken after 215 megabytes, so then the download manager keeps the checkpoint up to 200 megabytes. So it again starts downloading after that 200 megabytes. Okay, so in this way we keep checkpoints in many places. So that is the part of the session layer. So these functions have been merged with transport layer in our 5 layers model. So in the internet stack, missing these layers? No, these layers, if needed, must be implemented in application. So the question is, do we really need? Okay, so these layers, some of them are merged with application and some of them are merged with transport layer. Now this slide is very very important. স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার সেশনটা যে বললেন, এখন আমার সাপোজ ইন্টারনেট চলে গেল কিন্তু আমার ডাউনলোড অফ হয়ে গেল, আর আরেকটা হচ্ছে যে আমার একদম কম্পিউটার অফ হয়ে গেছে, তো ওইটাও তো একটা সেশন No, আলটিমেটলি। if your computer is off, then everything is lost because all those things are being recorded in RAM. Okay. ও আচ্ছা, মানে স্যার কম্পিউটার অফ হয়ে গেলে আমার ডাউনলোড একদম আমার প্রথম থেকে শুরু হবে, তাই না স্যার? Definitely. Because this is a program. It was running. Running means it was running in your RAM. Okay. So যদি program তোমার যদি computer off হয়ে তাহলে everything is gone. তো প্রথম থেকে শুরু হবে। আচ্ছা, now this slide is very important. Not like এটা থেকে অনেক প্রশ্ন আসবে সেই কথা আমি বলতেছি না, কিন্তু but for your understanding this slide is very important and we may come back these slides again and again. Now if you look at the layers, you will find that 5 layers are only present in your source and in your destination. So this source and destination, ছবি দেখে বুঝা যাচ্ছে না এদেরকে আমরা কি বলছি একদম প্রথম লেকচারে? These are host, right? এদেরকে আমরা কি বলছিলাম? এদেরকে আমরা বলছিলাম হোস্ট মেশিন, এন্ড সিস্টেম। সো এই হোস্ট মানে আমরা বলছি যে এটা আমার ডেস্কটপও হতে পারে, এটা আবার একটা ওয়েব সার্ভারও হতে পারে, এটা ডেটাবেস সার্ভারও হতে পারে, এটা বলছি আমরা, রাইট? এন্ড সিস্টেম, আমরা সহজ করে বলছি এন্ড সিস্টেম। এরপরে আর কোনো হচ্ছে গিয়ে নেটওয়ার্ক এক্সটেন্ডেড না, এটাই হচ্ছে নেটওয়ার্কের টার্মিনেটিং পয়েন্ট। সো only in your end system you will find 5 layers. So application layer and transport layer, they are present only in your end system. And we have a switch here and we have a router
So switch and router, they are commonly known as network device. So in switch we have 2 layers and in router we have 3 layers. So switch are mostly being used inside a network. ওই যে আমরা বলে আসছিলাম যে লিংক লেয়ারটা কোথায় থাকে, দেখো এই যে এখানে বলছিলাম কিন্তু, রাইট? আমরা বলছিলাম কি যে লিংক লেয়ার হচ্ছে উইদিন এ নেটওয়ার্কের জন্য। সো এই যে আমাদের এরকম ছোট ছোট ডান দিকে এক্সাম্পল দেওয়া আছে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের ভিতরে অনেকগুলো সুইচ থাকে, আর নেটওয়ার্কের এক্সিট পয়েন্টে হচ্ছে কি একটা রাউটার থাকে, এবং সেই রাউটারটা আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়। So core network devices are routers. So in routers we have physical link and then network, but in switch we have only physical and link. Now we have said that every layers, they have some specific functions, and also remember that one transport layer is peer to another transport layer. আমরা peer কথাটা অনেকবার ইউজ করছি। peer বলতে আমরা বুঝাই যে তুমি যেমন হচ্ছে তোমার সাথে তোমার ক্লাসে যারা আছে তারা, তোমরা সবাই হচ্ছে peer, তাহলে তোমার ক্লাসের আরেকজন স্টুডেন্ট হচ্ছে কি তোমার peer। ওকে, peer মানে যারা সমান সমান আর কি, খুব সহজ কথায়। So one application layer is peer to another application layer. One transport layer is peer to another transport layer. So every layer, when it goes down, every layer adds its own header. প্রত্যেকটা লেয়ার যখন এটা নিচের দিকে নামতে থাকে তার নিজস্ব হেডার অ্যাড করতে থাকে, এবং মনে রাখবা যে ওয়ান ট্রান্সপোর্ট লেয়ার ইট অ্যাডস হেডার ফর ইটস পিয়ার ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে এই যে এখানে ট্রান্সপোর্ট লেয়ারটা দেখতে পাচ্ছ, এই ট্রান্সপোর্ট লেয়ারটার পিয়ার হচ্ছে এই ট্রান্সপোর্ট লেয়ারটা নিচের। সো এই উপরের ট্রান্সপোর্ট লেয়ারটা, তার মানে সোর্সের ট্রান্সপোর্ট লেয়ারটা যে হেডার অংশটা অ্যাড করতেছে, সেটা সে অন্য কারো জন্য অ্যাড করে নাই, নট ফর দ্য সুইচ, নট ফর দ্য রাউটার, নোবডি এলস, বিকজ দেয়ার ইজ নো আদার ট্রান্সপোর্ট লেয়ার। So this transport layer is adding header only for the destination transport layer. Okay, for every layer we have different names. So for application, the name is message. Okay, so this message, we are still in the source machine, so this message will be given, will be handed over to the transport layer. So now it's coming to the transport layer. So when this is in the transport layer, then we don't use the word message anymore. We use the word segment. So we always say TCP segment, UDP segment. So what do we have inside the segment? Inside the segment, we have a header part that has been added by the transport layer, and we have a payload part. হেডার ছাড়া যে অংশটা থাকে একটা প্যাকেটের মধ্যে, সেই পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে পেলোড। কি বলে? পেলোড বলে। সো হেডার বাদে, তার মানে হোয়াট ইজ পেলোড? পেলোড মিন্স হোয়াট আই হ্যাভ রিসিভড ফ্রম মাই আপার লেয়ার। আমার উপরের অংশ থেকে আমি যে পুরো জিনিসটা রিসিভ করব সেটাকে আমরা বলবো হচ্ছে পেলোড। সো উইথ দ্যাট পেলোড আই উইল অ্যাড মাই ওন হেডার। সো দ্য ট্রান্সপোর্ট লেয়ার হ্যাজ অ্যাডেড HT, header for transport layer. And remember that the meaning of this M is oblivious. Oblivious মানে কি? আমরা যেটা বলি যেটার মানে আমি বুঝি না, জিনিসটার ভিতরে কি আছে আমার কোনো ধারণা নাই। So the meaning of M is not understandable by the transport layer. এটা কি টেক্সট ফাইল নাকি এটা exe ফাইল নাকি এটা PDF, এটার ভিতরে কি আছে এটা ট্রান্সপোর্ট লেয়ার বুঝে না। বুঝে না মানে আসলে কি? বুঝে না মানে all these things are computer programs, code, right? So if you don't write anything in your code about like the reading or the understandable part for M,
এম এর ভিতরে কি আছে এটা বোঝার মতো কোনো কোডই এখানে নাই ট্রান্সপোর্ট লেয়ারে। সেখানে ট্রান্সপোর্ট লেয়ারের জন্য এটা টোটালি আমরা বলি না আউট অফ দ্য স্কোপ, এটা সেরকম আউট অফ দ্য স্কোপ। এর ট্রান্সপোর্ট লেয়ারের কোনো ধারণা নাই যে এই অ্যাপ্লিকেশনের ভিতরে কি লেখা আছে। সো সে পুরো জিনিসটাকে একটা পেলোড হিসাবে দেখে, জাস্ট একটা 0-1 এর কম্বিনেশন। নাও দিস হোল থিং, দ্যাট ইজ দ্য হোল সেগমেন্ট। সেগমেন্ট মানে কি? সেগমেন্ট মানে কিন্তু বোথ হেডার প্লাস হচ্ছে মেসেজ। তাহলে এই পুরো সেগমেন্টটা এখন ইট উইল গো ডাউন and this will be handed over to the network. Now for the network layer, which part is payload? কেউ একজন বলো দেখি আমাকে। নেটওয়ার্ক লেয়ারের জন্য পেলোড কোন অংশটুকু? নেটওয়ার্ক লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারের কাছ থেকে কি পাইছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে এই যে আমরা মুভ করালাম, তাহলে এই পুরো জিনিসটা কার কাছে চলে আসলো? নেটওয়ার্ক লেয়ারের কাছে চলে আসলো না? ইয়েস স্যার। সো নেটওয়ার্ক লেয়ার দুইটা জিনিস পাইছে না, ট্রান্সপোর্ট লেয়ারের কাছ থেকে কি কি পাইছে? স্যার লিংক আর ওই যে ফিজিক্যাল লেয়ার, ওই দুইটা জিনিস। আর এই ছবির মধ্যে কি দুইটা অংশ আছে না? এই এমটা কি? সর্বনাশ, এতক্ষণ ধরে কি বললাম? এই যে এমটা কি ছিল? স্যার একটা মেসেজ ছিল স্যার। মেসেজ ছিল। কার কোন লেয়ার থেকে আসছে এটা? এই যে এমটা কোন লেয়ারের বরাবর আছে? স্যার অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন থেকে আসছে। তাহলে সেই অ্যাপ্লিকেশন থেকে এমটা গেছে ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার সেটার সাথে এইচটি অ্যাড করছে। হোয়াট ইজ এইচটি? প্রোটোকল। না, এইচ কিসের জন্য? এইচ মানে কি? হেডার। বড় হাতের এইচ হচ্ছে হেডার বুঝাচ্ছে। তাহলে এইচটি কি? হেডার অফ হোয়াট? কার হেডার? টাইম বা এরকম কিছু। আরে টি মানে ট্রান্সপোর্ট। এই যে টি ট্রান্সপোর্ট, এটা হচ্ছে কি ট্রান্সপোর্ট লেয়ারের হেডার। সো এইচটি মানে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার যে হেডারটা অ্যাড করছে সেই হেডারটা। তাহলে এই এইচটি আর এম পুরা জিনিসটা মিলে আমরা এটাকে বলতেছি সেগমেন্ট। তাহলে এই পুরা জিনিসটা এখন আমি দিচ্ছি কাকে? নেটওয়ার্ক লেয়ারকে। তাহলে নেটওয়ার্ক লেয়ার কয়টা জিনিস পাইছে ট্রান্সপোর্ট লেয়ারের কাছ থেকে? দুইটা স্যার। দুইটা, হ্যাঁ। সেই দুইটার মধ্যে কি কি আছে? স্যার হেডার আর মেসেজটা স্যার। হ্যাঁ, তাহলে হেডারটা কার হেডার? এটা ট্রান্সপোর্ট লেয়ারের হেডার। বাট এই পুরা জিনিসটাকে আমরা বলতেছি পেলোড। PAY পে LOAD লোড, পেলোড। পুরাটা একসাথে একটা ওয়ার্ড, ঠিক আছে? পেলোড। তাহলে এই পুরা জিনিসটা যদি পেলোড হয়, এই পেলোডটা কার জন্য পেলোড? নেটওয়ার্ক লেয়ারের জন্য পেলোড। তো পেলোডের ভিতরে কি আছে সেটা কখনো কেউ দেখতে পারে না, কারণ তার কাছে ওই নলেজটাই থাকে না। সুতরাং যখন তুমি নেটওয়ার্ক লেয়ারে থাকবা তখন তুমি এই পুরা জিনিসটাকে একটা আস্ত জিনিস হিসাবে কনসিডার করবা। নেটওয়ার্ক লেয়ারের কোনো ধারণা নাই যে কত বাইট হচ্ছে হেডার আর কত বাইট হচ্ছে মেসেজ। সে জানে পুরা জিনিসটা মিলে একটা আস্ত পেলোড। এবার বুঝতে পারছি? মানে ধরো তুমি DHL এ করে বা ফেডেক্সে করে একটা চিঠি দিবা বিদেশের একটা ইউনিভার্সিটিকে। তুমি করলা কি, তোমার যে অরিজিনাল লেটারটা সেটাকে তুমি একটা তোমার মতো খামের মধ্যে ভরলা, ভরি না আমরা? ভরে সেই খামের মধ্যে আমরা অ্যাড্রেস লিখি, লিখে আমরা DHL অফিসে নিয়ে যাই। ওরা আবার করে কি, ওদের একটা বড় খামের ভিতরে তোমার এই ছোট খামটা ঢুকায় দেয়। তাহলে DHL যখন এটা ক্যারি করে করে নিয়ে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে, তাদের কি আদৌ কোনো ধারণা আছে যে ওইটার ভিতরের খামের মধ্যে কি চিঠি আছে? কিচ্ছু নাই, রাইট? তারা শুধু বাইরের খামটা দেখতে পায়। বুঝতে পারছি? সো তাহলে এই পুরা জিনিসটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের জন্য পেলোড। এই HT প্লাস M পুরাটা মিলায়। বাট এটার একটা নতুন নাম আছে এই লেয়ারে যখন আসে, দিস ইজ কল্ড ডেটাগ্রাম। সো ডেটাগ্রাম মানে अगेन দুইটা অংশ। একটা হচ্ছে পেলোড যেটা আমি ট্রান্সপোর্ট লেয়ার থেকে পাইছি,
আর আরেকটা হচ্ছে HN। তাহলে এখন একটু কাইন্ডলি কেউ একজন আমাকে বলো, বলে একটু শান্তি দাও আমাকে যে HN জিনিসটা কি। হেডার নেটওয়ার্ক। হেডার নেটওয়ার্ক, এক্সিলেন্ট। তাহলে HN মানে হচ্ছে একটা হেডার, যেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের হেডার, যেটা নেটওয়ার্ক লেয়ার বসাইছে। তাহলে এখন কোয়েশ্চেন ইজ, এই HN-টা সে আসলে কার জন্য বসাইছে? বলছিলাম না আমরা যে সবাই পিআর এর জন্য বসায়, তো এই HN-টা কিন্তু সে ডেস্টিনেশনের নেটওয়ার্ক লেয়ারের জন্য বসায় নাই। তার কারণ হচ্ছে তার আগেই এইটা হচ্ছে গিয়ে আরেকটা রাউটার হয়ে যাবে। দেখছো না, রাউটারের মধ্যে একটা নেটওয়ার্ক লেয়ার আছে, ঠিক আছে? তাহলে এইটা সে আসলে বসাইছে নেক্সট যে রাউটার এই ডেটাগ্রামটাকে ইন্টারসেপ্ট করবে। ইন্টারসেপ্ট শব্দটা নিশ্চয়ই শুনছো, ওই যে ফুটবল খেলার ভিতরে বলে না যে বলটাকে সে যে ইন্টারসেপ্ট করছে দৌড়ে আসে পিছন থেকে, তার মানে হচ্ছে এটাকে সে রিসিভ করছে বা জিনিসটাকে সে মাঝপথে থামায় দিয়ে নিয়ে নিছে। দ্যাট ইজ কল্ড ইন্টারসেপশন। তাহলে এই ডেটাগ্রামটা নেক্সট যে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে ইন্টারসেপ্ট করবে যে রাউটারটা, এটা আসলে সে তার জন্য বসাইছে। এখন যখন যে একটা রাউটারের হাতে পড়বে তখনই তার জন্য সেটা বসাইছে। তাহলে এই পুরা জিনিসটা, এই যে ডেটাগ্রাম, এটা তাহলে হবে একটা পেলোড। কার জন্য হবে একটু বলো দেখি পেলোডটা? লিংক লেয়ারের জন্য। এক্সিলেন্ট। তাহলে এই পুরা জিনিসটা will be delivered to link layer. So this is the payload for link layer. তাহলে link layer এখন কি করবে এখানে? পেলোড পেয়ে সবাই কি করছে? এই যে আমরা যে নেটওয়ার্ক লেয়ারে ছিলাম, নেটওয়ার্ক লেয়ার পেলোড পেয়ে কি করছে? এই যে এই দুটার মধ্যে পার্থক্য কি? এত সুন্দর অ্যানিমেশন, তারপর কথা বলো না এখানে। এটা হেডার বসাইছে, হেডার বসাইছে। তাহলে লিংক লেয়ারও এই জিনিসটা পেয়ে তার একটা হেডার বসাবে, and then we call it frame. তাহলে আমরা প্রথমে যখন থাকে তখন সেটাকে বলি মেসেজ, মেসেজটা ট্রান্সপোর্টে আসলে তখন সেটাকে বলি সেগমেন্ট, সেগমেন্টটার নিচে আসলে বলি ডেটাগ্রাম, ডেটাগ্রামটার নিচে আসলে বলি হচ্ছে গিয়ে frame. So in the link layer this is known as frame. So this frame is nothing but a combination of 0 and 1. And for physical layer কোনো ধারণা নাই যে কোন অংশটুকু হেডার, কোন অংশটুকু মেসেজ, সে কিছুই জানে না। সে জানে শুধু 0 and 1। সে কারণে সে আর কোনো হেডার মেডার বসায় না। সে হচ্ছে এইটাকে, ওই যে তোমার ডেটা কমিউনিকেশন নিশ্চয়ই পড়ছো, আমি 100% শিওর পড়াইছে না, ওই যে 0-1 কে কেমনে চেঞ্জ করে বিভিন্ন রকম সিগনালে, পড়ানোর কথা ডেফিনেটলি। ওই যে তোমার এই একটা সিগন্যাল শুরু হলো, সেই জন্য সে কতগুলো একটা স্পেশাল স্টার্ট সিগন্যাল পাঠায়, তারপরে আবার এন্ড সিগন্যাল পাঠায়। তো এইটাকে সে কনভার্ট করে হচ্ছে কি সিগন্যালে, কনভার্ট করে সে এই পুরা জিনিসটাকে, এই দেখো পুরাটাকে একটা বিশাল মুভমেন্ট অলরেডি দেখায় ফেলছে। মানে এখানে ওরা মাঝখানে কোনো ইয়ে দেয় নাই, অ্যানিমেশন দেয় নাই। আচ্ছা, তাহলে এখন যদি তুমি এইখানে আসো, তাহলে এতক্ষণ তো আমরা হচ্ছে গিয়ে নামছি নিচ থেকে, এখন তাহলে উঠবো। তাহলে এই HL-টা, দিস ইজ অ্যান হেডার ফর লিংক লেয়ার। তাহলে এটা যখন এই লিংক লেয়ার পার হয়ে যাবে, তখন এই হেডারের ভিতরে কি আছে এটা পড়ার রাইট এই লিংক লেয়ারের আছে, কিন্তু বাকি অংশের মধ্যে কি আছে সেটা দেখার বা বুঝার কোন রকম রাইট, পারমিশন, ক্যাপাসিটি কিছুই তার নাই। সে পুরাটাকে মনে করে তার জন্য একটা পেলোড। ওকে, তাহলে যখন এরকম করে উপরে উঠতে থাকে তখন হচ্ছে গিয়ে আমরা এটাকে বলি হচ্ছে ডিক্যাপসুলেশন। এনক্যাপসুলেট, ডিক্যাপসুলেট। এনক্যাপসুলেট মানে হচ্ছে একটার মধ্যে একটা ঢুকানো ঢুকানো ঢুকানো, নতুন নতুন এনভেলপ করা, আবার এনভেলপ করা, আবার এনভেলপ করা। আর ডিক্যাপসুলেট মানে হচ্ছে সেই এনভেলপটা খোলা, আবার খোলা, আবার খোলা, সেটাকে আমরা বলি ডিক্যাপসুলেট। ধরো আমি একটা এক্সাম্পল দেই। ধরো আমাদের ইউআইউর আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর, উনি একটা নর্থ সাউথের অনারেবল ভাইস চ্যান্সেলর, তাকে একটা লেটার দিতে চান, একদম হাতে লেখা চিঠি, পার্সোনাল কোনো লেটার, গ্রিটিংস অর সামথিং লাইক দ্যাট।
তাহলে আমাদের যে ভাইস চ্যান্সেলর উনি লেটারটা রেডি করবেন বা ওনাকে কেউ রেডি করে দিবে হোয়াট এভার, উনি ওনার সিগনেচারটা অবশ্যই ওনার নিজের হাতে করবেন। করে উনি এই লেটারটা হয়তো ওনার কোনো পিএস থাকলে বা রেজিস্ট্রার অফিসার আছে কাউকে দিবেন, তারা সেটাকে একটা ইউআইউর সুন্দর একটা এনভেলাপের মধ্যে ভরবে, ভরে ওই এনভেলাপের উপরে নর্থ সাউথের যে ভাইস চ্যান্সেলর ওনার নাম, উনি যে ভাইস চ্যান্সেলর, ওনার অফিস কোথায়, এই কথাবার্তাগুলো লিখবেন। লিখে এখন এই লেটারটা আমি একদম সিম্পল দিতে দেখাচ্ছি, জাস্ট কম লেয়ার আছে, ধরো 2টা বা 3টা লেয়ার আছে আমি এরকম দেখাতে যাচ্ছি। এখন এই লেটারটা আমরা চাই না যে আমাদের এত সুন্দর ইউআইউর এনভেলপটা নষ্ট হয়ে যাক, এবং কিন্তু ধরো আমরা এটা নর্মাল কোন একটা কুরিয়ার সার্ভিস বা পোস্টালের মাধ্যমেই পাঠাবো, ধরো আমরা একদম বাংলাদেশের গভর্নমেন্টের পোস্টাল সার্ভিসে পাঠাবো। তাহলে আমরা করব কি, আমাদের যে রেজিস্ট্রার অফিস তারা হচ্ছে গভর্নমেন্টের যে খামগুলো আছে ওরকম একটা খাম কিনবে, সেই খামের মধ্যে শুধুমাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটি লিখে দিলেই হবে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাড্রেস লিখে দিলেই হবে। লিখে আমাদের এখানকার এই এনভেলপ ডিসপাচ করার জন্য একটা আলাদা জায়গা আছে রেজিস্ট্রার অফিসে, তাদের কাছে ওই চিঠিটা হ্যান্ড ওভার করবে, তারা পোস্টাল সার্ভিসে গিয়ে চিঠিটাকে ড্রপ করবে। তো পোস্টাল সার্ভিসের এটা বিভিন্ন ঘাটে ঘাটে ঘুরে 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 এইসব চিঠি যায়, কালেক্ট হয়, সেখান থেকে আরেকটা পোস্ট অফিসে যায়, সেখান থেকে যায়, এইভাবে করে ডেলিভারি হয়। তো যখন পোস্টাল সার্ভিস চিঠিগুলো ডেলিভার করবে, তাদের কি দেখার কোনো রাইট আছে যে এই চিঠির ভিতরে আবার কি আছে? তারা কিন্তু জানে না যে তারা হচ্ছে একটা ভাইস চ্যান্সেলরের চিঠি আর একটা ভাইস চ্যান্সেলরের কাছে নিয়ে যাচ্ছে। তারা জানে ইউআইউর একটা চিঠি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে যাচ্ছি। এম আই রাইট? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে তারা শুধু ওই বাইরেরটা দেখে বুঝে যে চিঠিটা কিভাবে করে মুভ করবে। তো ওই মুভমেন্টের জন্য যেই লেয়ারটা সেটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক লেয়ার। তো এইখানেও ওই চিঠির গায়ে তাহলে কি লেখা থাকে? সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস হচ্ছে ইউআইইউ, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে নর্থ সাউথ। তখন তারা বুঝে আচ্ছা এটা হচ্ছে গুলশানে না, এটা বনানীতে না, বাড়িধারায়, তাহলে আমি বাড়িধারার পোস্ট অফিসে দিব। বাড়িধারার পোস্ট অফিস আবার বুঝে কোন পোস্টম্যানকে দিলে সে নর্থ সাউথ এরিয়াতে ডেলিভারি করে। বাড়িধারার ভিতরে আবার এ ব্লক, বি ব্লক, সি ব্লক, জে ব্লক, বহু কিছু আছে। তাহলে একইভাবে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিতরে আমার সোর্স অ্যাড্রেস আর হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস লেখা থাকে। তাহলে এটা কোথায় লেখা থাকে? এইটা তাইলে লেখা থাকে হচ্ছে এই যে HN বসালো না, হেডার অফ নেটওয়ার্ক লেয়ার, সেইখানে হচ্ছে এইটা লেখা থাকে। বুঝতে পারছো? তাহলে ওই চিঠি যখন নর্থ সাউথের ওরকম রেজিস্টার অফিসের আবার আরেকটা নিশ্চয়ই ডেস্ক আছে যেখানে সব চিঠি এসে জমা হয়, ওইখানে যখন যাবে তখন তারা দেখবে আচ্ছা চিঠির গায়ে তো কিছু লেখা নাই যে নর্থ সাউথের কাকে ডেলিভার করতে হবে, শুধু লেখা আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। তাহলে তখন তারা এটা ছিঁড়বে, তাহলে তারা কিভাবে করে বুঝবে? তারা ওই খামটা খুললে তখন আরেকটা খাম পাবে যেটা ইউআইউর আমরা দিছিলাম, সেই খামের গায়ে লেখা আছে যে এটা ভাইস চ্যান্সেলরকে দিতে হবে। তখন তারা বুঝবে যে এটা তাহলে আমাদের একটা এই বিল্ডিং এর বা এই ক্যাম্পাসের ভাইস চ্যান্সেলর অফিসে এই চিঠিটা পৌঁছায় দিতে হবে। তাহলে তারা সেই চিঠিটা ভাইস চ্যান্সেলর অফিসে পৌঁছায় দিবে। ওই অফিসের যে লোকজন আছে তারা বুঝবে যে এটা তাহলে তো অনারেবল ভাইস চ্যান্সেলরের কাছে আসছে, সেটা তাহলে তারা চিঠিটা নিয়ে ভাইস চ্যান্সেলর, অন্য কারো কিন্তু সেই খাম খোলার নর্মাল হিসাবে রাইট নাই। তাহলে ভাইস চ্যান্সেলর যখন ওই খামটা ছিঁড়বে তখন উনি হচ্ছে গিয়ে আমাদের ভিসির যে লেটারটা সেই লেটারটা পড়তে পারবে। তাহলে ওই লেটারটা হচ্ছে আসলে এখানে অ্যাপ্লিকেশন লেয়ারের মেসেজ। আর এই যে বাকি এনভেলপ গুলো আমি বললাম সেগুলো হচ্ছে হেডার। এখন তোমার কয়টা লেয়ার হবে সেটার উপর ডিপেন্ড করবে কয়টা হেডার লাগবে বা আমাদের ভাষায় সেই কয়টা খাম লাগবে। এবার কি বুঝাতে পারছি কিছুটা? তার মানে এই জিনিসটাকে আমরা বলতেছি হেডার অ্যাড করা, which is known as encapsulation, আর আরেকটাকে বলতেছি হেডারটাকে স্ট্রিপ অফ করা, মানে হেডারটাকে রিমুভ করা, সেটাকে বলতেছি আমরা ডিক্যাপসুলেশন। তো এইটা যখন এই লিংক লেয়ারে এসে পৌঁছায় তখন লিংক লেয়ার ওই ঠিক একইভাবে খাম ছিঁড়ে ফেলার মতো করে এই হেডারের মধ্যে কি লেখা আছে বুঝে শুনে হেডারটাকে রিমুভ করে, রিমুভ করে সেই জিনিসটা দেয় হচ্ছে গিয়ে নেটওয়ার্ক লেয়ারকে। দেখছো হেডারটা রিমুভ করছে, তাহলে নেটওয়ার্ক লেয়ার এই জিনিসটা দেখে এখন সে রিড করতে পারে ওই ঠিক যেভাবে করে আমি বললাম যে পিয়ন বা পোস্টম্যান সে রিড করে যে সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন। তাহলে এই নেটওয়ার্ক লেয়ারে সে এখন রিড করতে পারে HN এর ভ্যালুটা শুধুমাত্র,
তাহলে সে তখন দেখে যে সোর্স আইপি অ্যাড্রেস কে, ডেস্টিনেশন আইপি কে। এইটা বুঝে সে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে ফরওয়ার্ড করতে থাকে। তাহলে দেখো এখানে একবার উঠলো আবার নিচে নামলো, তো যখনই নিচে নামলো তখন আবার ওই হেডারটা অ্যাড হলো। যখন এটা ডেস্টিনেশনে আসলো তখন প্রত্যেকটা লেয়ার একটা একটা করে হেডার মুভ করতে থাকে, করতে 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 যখন ফাইনালি অ্যাপ্লিকেশনের কাছে এসে পৌঁছায় তখন ওই যে অ্যাপ্লিকেশন শুধু এম লিখছিল আমার এই অ্যাপ্লিকেশনের, সেই এক্স্যাক্টলি দ্যাট এম ইজ নাও হিয়ার। তো এই যে এত জায়গা ঘুরে মুড়ে গেল, এত এনক্যাপসুলেশন হলো, ডিক্যাপসুলেশন হলো, এটা অ্যাপ্লিকেশন লেয়ার হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দিস ডিটেইলস। ওকে, আচ্ছা তাহলে আমরা এটাকে আবার লাগলে ব্যাক করব, আমি একটু আগাই, নাহলে আমাকে ওখানেই বসে থাকতে হবে 1 ঘন্টা ধরে। So our last topic of this chapter 1 is networks under attack, which is security. So again, this is very brief because we have a separate course, and from 181 batch, the computer security course is a mandatory course. And from 183 batch, and before 183, we have another optional course, I think in option 2, which is known as network security. And that network security course, I have introduced that course at UIU. That course was not like before I joined, there was no network security in option 2. So I added that course, and I think right now that is a popular course. Okay, students mostly they like that course. So here we are explaining in very brief. So field of network security, how bad guys can attack computer networks, how we can defend networks against those attacks, and how to design architecture that are immune to attack. ওকে, সো এই অ্যাটাক মানে কি? অ্যাটাক মানে হচ্ছে এই যে প্যাকেটগুলা মুভ করতেছে, সে এই যে লিংকটা, এই লিংকটা ইন্টারনেটকে বলা হয় একটা পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক মিন এনিবডি ক্যান অ্যাক্সেস টু ইন্টারনেট। সো এটা জাস্ট লাইক তুমি একটা রাস্তায় দাঁড়ায় চিৎকার দিয়ে কথা বলার মতো, সেই কথা সবাই শুনতে পাচ্ছে। সো এই প্যাকেটের ভিতরে কি আছে এটা সবাই দেখতে পাচ্ছে। অথবা এই যে রাউটার সে যে পাস করতেছে, সে চাইলে এই সবগুলার একটা কপি সে রেখে দিতে পারে তার কাছে, বা তার অন্য কোনো একটা সার্ভারে সে কপি করে 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 সে রেখে দিতে পারে, যদি এই রাউটারের ভিতরে কেউ অ্যাটাক করে ওইরকম কোড ইনজেক্ট করে দেয়। সো ইন্টারনেট হচ্ছে কি একটা টোটালি ওপেন একটা প্লেস দ্যাট হ্যাজ জিরো সিকিউরিটি। ওয়াই? তার কারণ হচ্ছে ইন্টারনেট যখন প্রথমে ডিজাইন করা হয়েছিল সেখানে সিকিউরিটির কোনো দরকার ছিল না। সিকিউরিটি আসলে কেন লাগে? সিকিউরিটি তখনই লাগে যখন তোমার কাছে কোনো ভ্যালুয়েবল জিনিস আছে যেটাকে তোমার প্রোটেক্ট করতে হবে। ধরো তুমি যেই বাসায় থাকো সেই বাসায় ধরো একটা ল্যাপটপই আছে যেটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। এখন তুমি যখন বাসা থেকে বের হবা তুমি নিশ্চয়ই সেটা বাসায় লক করে বের হবা, কেন কেউ তো ঢুকে তোমার 2 লাখ টাকার ল্যাপটপ নিয়ে চলে যেতে পারে। আর যদি তোমার পুরা বাসার মধ্যেই যা জিনিসপত্র আছে সেটার দাম ধরো যদি হয় 2-3 হাজার টাকা, তো তুমি হয়তো ভাবো আচ্ছা ঠিক আছে একটা কম দামি একটা তালা কিনে এনে 100-200 টাকা তালা কিনে তুমি লক করে যাবে। সো ইট টোটালি ডিপেন্ডস অন what resource you want to protect. সো আগে যখন ইন্টারনেট ইউজ করা হয়েছিল প্রথমে, সেখানে কোনো মানি ছিল না, ইন্টারনেট দিয়ে কোনো ক্রেডিট কার্ডের ইউজ ছিল না, কোনো ইলেকট্রনিক কমার্স ছিল না, এই জাতীয় কোনো সার্ভারের মধ্যে আমার এনআইডি দিয়ে বা আমার হেলথ রিলেটেড ডেটা অথবা আমার পার্সোনাল ছবি এগুলো কিছুই ছিল না। ইন্টারনেট দিয়ে জাস্ট মানুষ 2টা মেশিনকে কানেক্ট করতো, সে ডেটা ট্রান্সফার করতো, এবং ডেটাগুলাও ছিল হচ্ছে গিয়ে নর্মাল ধরো রিসার্চের ডেটা যেটা পাবলিকলি অ্যাভেলেবল এই ধরনের। সো ডে বাই ডে মানুষ বুঝছে যে এটার ভিতরে প্রচুর টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, এবং তখনই যেহেতু টাকা পয়সার ব্যাপার আছে তখন ব্যাড গাইজরা সব আসছে। তো ব্যাড গাইজরা আসার পর তারা এসে বিভিন্নভাবে অ্যাটাক করে সেখান থেকে ইনফরমেশন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যখন তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন মানুষ দেখছে, দেখো এখানে বলছে অরিজিনাল ভার্সন, a group of mutually trusting users attached to a transparent network.
সো ইন্টারনেট প্রোটোকল ডিজাইনার্স প্লেইং ক্যাচ আপ মানে কি ধরার চেষ্টা করতেছে। ওই যখন ব্যাড গাইজরা আসছে তারা এসে বিভিন্ন রকমের কাজকর্ম শুরু করছে এবং একই সাথে এই লেয়ার গুলাকে তারা অ্যাটাক করার চেষ্টা করছে, তখন যারা ইন্টারনেট ডিজাইন করছে তারাও এসে সিকিউরিটি গুলাকে অ্যাড করার চেষ্টা করছে এটার সাথে সাথে। ওই যে আমাদের মিরপুর এরিয়াতে বা ওই সাভার টাভারে বিভিন্ন গার্মেন্টস আছে দেখবা, সেই গার্মেন্টস গুলাতে তোমার কোনো সিকিউরিটি এক্সিট ছিল না, একটাই মাত্র ধরো 10 তলার বিল্ডিং, একটাই মাত্র হয়তো স্টেয়ারকেস, ওই চিকন সরু একটা সিঁড়ি দিয়ে সব লোকজন উঠতো নামতো। তো অনেক আগুন টাগুন লাগছে, আগুন টাগুন লাগার পর আমাদের দেশে যে অ্যাকর্ড আসছে, অ্যালায়েন্স এরা আসছে, and they said no, you have to add a fire exit. So already you have a huge gigantic size of building, so can you suddenly add a stair with that building? No, it's not possible that you will build 2 or 3 stairs. So what did they do? বিল্ডিং গুলোর সাথে দেখছো কি করছে? না স্যার, স্যার বাইরে দিয়ে সিঁড়িগুলো অ্যাড করছে, বাইরে দিয়ে কতগুলা এক্সট্রা ওই স্টিলের স্ট্রাকচার করে ভিতরে তো জায়গা নেই স্যার, ভিতরে তো জায়গা নাই, আর একটা বিল্ডিং এর ভিতরে কিভাবে সিঁড়ি দিবা? বাইরে দিয়ে কতগুলা সিঁড়ি লাগাই দিছে। So that is one kind of ad hoc solution, আমরা ওগুলোকে বলি ad hoc solution. So internet is exactly something like that, because the original version they did not have any security, but now they want to introduce security. So just like those stairs, they have added some extra protocols, some extra layers. Okay, so bad guys ra ki korte pare? First of all, they can put malware into host via internet. Malware কি রকম হতে পারে? একটা হতে পারে ভাইরাস হচ্ছে কোনগুলা, যেগুলা those are self replicating infection by receiving or executing objects, for example email attachment, or মানে তুমি ইমেইলের সাথে তুমি ডাউনলোড করে ফেলছো যেটা, or আরেকটা ক্যাটাগরি হতে পারে ORM, সেটাকে বলছে কি সেলফ রিপ্লিকেটিং ইনফেকশন বাই প্যাসিভলি রিসিভিং অবজেক্টস দ্যাট গেটস ইটসেলফ এক্সিকিউটেড। এছাড়া তোমার হতে পারে স্পাইওয়্যার, মেইলওয়্যার দ্যাট ক্যান রেকর্ড কি স্ট্রোকস। ওই যে তুমি ধরো তুমি একটা অ্যাপস আছে এরকম অনেক, সেই অ্যাপসের সাথে ডাউনলোড হয়েছে একটা স্পাইওয়্যার, মেইলওয়্যার। সো তুমি যখন ওরকম কোনো ক্রেডিট কার্ড নাম্বার দিবা, তখন তুমি তো স্ক্রিনের ওই যে নাম্বারের যে কিপ্যাডটা আসে 1 2 3 4 5 6 সবসময় একটা ফিক্সড জায়গায় আসে, রাইট? তোমার ফোনে ওই ABCDর উপরে আসে নাম্বারগুলো, রাইট? তো তুমি ওই যেই স্ক্রিনটা টাচ করতেছো ওইখান থেকে সে গেজ করতে পারে যে কোন বুঝতে পারে যে তুমি কোন সংখ্যা টাচ করছো। বা যখন তুমি পাসওয়ার্ড ফর্মের ভিতর পাসওয়ার্ড দিচ্ছ, তুমি কিবোর্ডের কি স্ট্রোকটা সে বের করতে পারে, অথবা which websites you visited or upload information. So all these things they can collect. আরটা হতে পারে কি infected host can be enrolled in botnets. So these are used for spam or DDoS attacks. আমরা এগুলোর ভিতরে ডিটেইলে যাচ্ছি না, ওকে? যদি বলো বুঝো নাই বাদ দাও, অত ইয়ে করার দরকার নাই। So very well known attack is denial of service. So denial of service মানে কি? Denial of service মানে the word denial is coming from deny করা। So say তুমি হচ্ছে ইউআইউর স্টুডেন্টস, সো তোমার আজকের এক্সাম দেওয়ার জন্য LMS সার্ভারে you must log in to your LMS server. So somehow if I can force LMS server to deny its services to the students, LMS সার্ভারকে আমি এমন একটা স্টেটে নিয়ে গেলাম যে LMS সার্ভার আর পারতেছে না স্টুডেন্টদেরকে সার্ভিস দিতে, সে বাধ্য করলাম আমি তাকে ডিনাই করতে। সেইখান থেকেই আসছে এই ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। সো হাউ ক্যান আই ডু দ্যাট? আমি করতে পারি কি ওরকম একটা টার্গেট ঠিক করে সেই টার্গেটকে আমি হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস হোস্ট থেকে অ্যারাউন্ড দ্য নেটওয়ার্ক আমি তাকে রিকোয়েস্ট পাঠাতে পারি। সো ফর অল দ্য ওয়েব সার্ভার্স তো কিছুই না, তোমার এই মেশিনের মতো ওইটা একটা মেশিন। তাহলে ওয়েব সার্ভারের একটা ফিক্সড র্যাম আছে, ওয়েব সার্ভারের একটা ফিক্সড সিপিইউ আছে,
সেটা যত স্পিডি হোক না কেন, তাহলে দ্যাট সিপিইউ and that RAM, it has some physical limitations. এটা একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? সে ওই ওয়েব সার্ভারটা at a time maybe it can support 1000 রিকোয়েস্ট, মানে 1000 রিকোয়েস্ট তার কাছে আসলে সে হয়তো 1000টা রিকোয়েস্ট at a time সে সার্ভ করতে পারে। So if I can generate more than 1000 requests, then ওই ওয়েব সার্ভারটা টোটালি এক্সস্টেড হয়ে যাবে আমার এই রিকোয়েস্ট গুলাকে রিপ্লাই দিতে দিতে। এই সময় এই যে দেখো ছবিতে যেই যারা আছে এরা হচ্ছে গুড গাই, সেই গুড গাইরা যদি তাকে রিকোয়েস্ট পাঠায়ও তাহলে সে বাধ্য হবে সেই রিকোয়েস্টটাকে ড্রপ করতে। ওকে, এখন যদি আমি একে একটা রিকোয়েস্ট পাঠাই, সে সেই রিকোয়েস্টটা ড্রপ করতে বাধ্য হবে, কারণ তার তো আর কোনো ফিজিক্যাল রিসোর্স নাই। So that is one kind of denial of service attack. স্যার এটা যে স্যার মিড ফাইনাল পরীক্ষার সময় হয় আর কি, যখন সব একসাথে না বেশি না চাপ পড়ে। না, মিড ফাইনাল denial of service is an attack, তার মানে তো সেটাকে ওকে অ্যাটাক করতে হবে। না স্যার অ্যাটাক না, বাট যদি স্টুডেন্ট ট্রাই করে তখন আচ্ছা হ্যাঁ, অনেকে পারে না। সময় ওই ডেনিয়াল অফ সার্ভিসের মতো একটা এনভায়রনমেন্ট সিমুলেট হয়, কিন্তু সেখানে অ্যাটাক হয় না, এমনি ইউজাররা মিলেই ওর রিসোর্সকে এক্সস্টেড করে ফেলে। তুমি যেটা বলছো ঠিকই বলছো। এখন ওই মিড ফাইনালে যতজন লেজিটিমেট ইউজার আসে, ওরকম যদি অ্যাটাকার চলে আসে যে কোনো মুহূর্তে নর্মাল টাইমে, তাহলেই সেটাকে তুমি যেটা বলছো ইউ আর মানে থিওরিটিক্যালি রাইট, কিন্তু এটা অ্যাটাক হয় না, নর্মাল ইউজাররা মিলে রিকোয়েস্ট করে ওকে এক্সস্ট করে ফেলে আর কি। নর্মাল ইউজার যদি যতগুলো রিকোয়েস্ট আসে, কিন্তু এখন কি হয়? এখন তো হয় না মিড ফাইনালে। এটা আগের এক্সাম্পল বলতেছো, খারাপ কথা বললাম আমাদের সম্পর্কে। আমরা এখন ইউকেএম কে অনেক আপগ্রেড করছি। না না স্যার এখন স্যার ঠিক আছে, এখন অনেক স্টেবল স্যার। তাহলে বলো যে মিড ফাইনাল আগে যেটা হতো সেটা বলো, ঠিক আছে? কারণ এটা নিয়ে আমরা অনেক গবেষণা করছি, কারণ আমি নিজে এটাতে খুব বেশি ইনভলভ, কারণ আমি হচ্ছে ওই আইটির সাথে এগুলো অনেক কিছু আমাদেরকে দেখাশোনা করতে হয়। তো আমি জানি পুরো জিনিসটা। আমরা ওইটাকে লোড ব্যালেন্সিং করছি, আমরা ব্যাকআপ সার্ভার দিছি, তারপরে ওই যে ইন্টারনেট কানেকশন ছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে। সো এখন হয় না, আমরা যতটুকু জানি আর কি। আচ্ছা, এখানে যেটা হয়েছে আমি জানি, তবে সেটা ইউকেএমে না, সেটা হয়েছে এলএমএস এ। ইউকেএমের সাথে তো আর মিড ফাইনাল সম্পর্ক। ইউকেএমে যেটা হতো হচ্ছে ডিউরিং রেজিস্ট্রেশন, ওই যে তোমাদের ওই সকাল 9টা 10টার সময়। জি স্যার, জি এটা তো মানে মারাত্মক। জি স্যার, ওটা সার্ভারে লোডই হতো না। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হচ্ছে কি, ইউকেএম তো হচ্ছে গিয়ে নিজেদের লেখা, হয়তো ইউকেএম এর কোডিং এ আরো অপটিমাইজেশন করা সম্ভব, সেটা করা হয়েছে অনেক অপটিমাইজেশন। কিন্তু এলএমএস এর প্রবলেমটা হচ্ছে কি, এলএমএস এর যে মুডল, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি যেটা বুঝছি, মুডল ইটসেলফ একটা আগলি সফটওয়্যার, ঠিক আছে? এটা টোটালি একটা প্রচন্ড রকম হেভি লোডের এটা একটা সফটওয়্যার, এবং এটার ভিতরে এরকম অপটিমাইজেশন ঠিকমতো করা হয়নি। ওপেন সোর্স তো এটা খুব হেভি একটা সফটওয়্যার, সেই কারণে আসলে এটা আমাদেরকে ওই কারণে ঝামেলা দিচ্ছে আর কি, বা দিচ্ছে এখনো আর কি। আচ্ছা, হোয়াট এভার। তো আমরা অলমোস্ট এন্ডে চলে আসছি, আমি এখনই তোমাদের ছেড়ে দিব, এটা মানে লাস্ট স্লাইড। সো অ্যানাদার কাইন্ড অফ অ্যাটাক ইজ নোন অ্যাজ স্নিফিং। স্নিফিং শব্দটা আসছে কি, ওই যে কুকুর টুকুর এই জাতীয় যে অ্যানিমেলরা আছে, ওই ওরা গন্ধ শুঁকতে পারে, সো দ্যাট ইজ নোন অ্যাজ স্নিফিং। যে তুমি সাইলেন্টলি, ওরা হচ্ছে কি ওই গন্ধ শুকে যেতে পারে, দ্যাট ইজ ওই ওয়ার্ডটা থেকেই শব্দটা আসছে। সো স্নিফিং মিনস, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে ফ্রম এ টু বি ইউ আর সেন্ডিং সাম প্যাকেট, বাট ইন দ্য মিন টাইম অন্য কেউ যদি এই জিনিসগুলাকে কপি করে রাখে, অথবা কিছু কিছু মিডিয়াই আছে, এটা পুরান এক্সাম্পল, এখন আর এটা হয় না, তবে ওয়্যারলেসে হয় ডেফিনেটলি। তুমি যখন ওয়াইফাই এ আসো, দেন দ্য টেকনিক ইজ ব্রডকাস্ট। ব্রডকাস্ট মিনস তোমার এই যে এখন আমি কথা বলতেছি, ক্লাসরুমে যখন আমরা কথা বলি, দ্যাট ইজ ব্রডকাস্ট। আমি একা কথা বললে তোমরা সবাই শুনতে পারো। তো সেই একইভাবে ওয়াইফাই এও একটা সিগন্যাল যখন যায়, এনিবডি ক্যান রিসিভ দ্যাট ওয়াইফাই সিগন্যাল। সো এনিওয়ান ক্যান রিসিভ all the packets. So if there is any bad guy, that bad guy can record all packets. So this is one kind of sniffing. Or যেটা আমি এক্সাম্পল বলছিলাম, ওই যে কোনো রাউটার যদি ব্যাড গাই হয়, তাহলে সেই রাউটার করতে পারে কি, ফরওয়ার্ড করে দিতে পারে। তার একটা কাজ তো হচ্ছে সেদিক দিয়ে ফরওয়ার্ড করতেছে, ফাইন। এট দ্য সেম টাইম সে করতে পারে কি, সে অন্য একটা হোস্টের কাছে সে একটা করে কপি পাঠিয়ে দিতে পারে। So later they can do analysis and all these things. So that is known as sniffing. Okay, so that is another kind of attacks. So Wireshark এর কথা এখানে বলা হয়েছে। Wireshark is a very popular packet sniffer, and I have made sure
যে তোমাদের ল্যাবে পরে ওয়ারশার্ক দেখানো হবে। আমি জানি না অলরেডি দেখানো শুরু হয়েছে নাকি, মোস্ট প্রবাবলি এখনো শুরু হয় নাই। আমি রাহানের সাথে একটু আগেও কথা বলতেছিলাম, তো ও আমাকে যেটা বলছে যে তোমাদেরকে ল্যাবে পরে দেখানো হবে। তো ওয়ারশার্ক ইজ এ ভেরি পাওয়ারফুল প্যাকেট স্নিফার। ওকে, এটা আমরা পরে ইউজ করব। অ্যানাদার ওয়েল নোন অ্যাটাক ইজ আইপি স্পুফিং। স্পুফিং মিনস হচ্ছে তুমি যেটা করলা যে তুমি যদি সোর্স অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দাও এবং অন্য একটা সোর্স অ্যাড্রেস থেকে যদি প্যাকেটটা পাঠাও। সে ফর এক্সাম্পল আমাদের ইউআইউর আইপি অ্যাড্রেসের উপর বেস করে উই হ্যাভ সাম স্পেসিফিক সাবস্ক্রিপশন টু সাম স্পেসিফিক জার্নাল। সেই কারণে তুমি যদি ইউআইউর নেটওয়ার্কের ভিতরে থাকো তুমি ইজিলি ওই জার্নালগুলো অ্যাক্সেস করতে পারো। এখন সামহাও তুমি যদি ওই নেটওয়ার্কগুলোকে বোকা বানায় তোমার বাসায় থাকা অবস্থাতেই একটা প্যাকেট জেনারেট করছো যেটার আইপি অ্যাড্রেস হচ্ছে ইউআইউর আইপি অ্যাড্রেসের, তাহলে তুমি ওই নেটওয়ার্কে ঢুকে যেয়ে তাকে তুমি বোকা বানাতে পারো। দ্যাট ইজ নোন অ্যাজ স্পুফিং। ওকে, হ্যাকিং টাইপের কিছু? এটা আসলে অত উন্নত হ্যাকিং ট্যাকিং কিছু না, হ্যাঁ বলতে পারো ডেফিনেটলি, বাট দিস ইজ মোস্টলি স্পুফিং। আমার ধারণা ওই যে সাইহাব যে সাইটটা, দে মোস্টলি আমার ধারণা ইউজ আইপি স্পুফিং। আমি জানি না তোমরা সাইহাব ইউজ করছো নাকি, আমি এক্সপেক্ট করতেছি যে তোমরা জানো, যদি এটা 2 নাম্বারই একটা সাইট, আমি তোমাদেরকে বলতেছি। হ্যাঁ, so Sci-Hub most probably they do some kind of IP spoofing, because if you track down you will find that Sci-Hub ওই ওয়ার্ল্ডের অন্য ইউনিভার্সিটির লাইব্রেরি দিয়ে ঢুকে যায় আর কি আসলে। আচ্ছা, তাহলে আমরা এখানে এন্ড, এখানে হিস্ট্রিতে তোমরা জাস্ট নিজেরা পড়ো, এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকবে না। জাস্ট দেখো যে কিভাবে করে 61, 64 দেন 72 কিভাবে করে আসছে পুরো হিস্ট্রিটা। এন্ড রাইট নাও যেটা হচ্ছে এই যেগুলো দেখতে পাচ্ছ, এই যে টিসিপি, আইপি, ডিএনএস and all these things, IETF is responsible for all those things. Okay, IETF এর কাজ হচ্ছে কি এই জিনিসগুলা স্পেসিফিকেশন করা এবং তারা হচ্ছে এগুলাকে করে। তো এইগুলা আমরা বাদ দিচ্ছি আপাতত। আচ্ছা, তাহলে কাম টু দ্য অ্যাটেন্ডেন্স পার্ট। আমার সমস্যা হচ্ছে আই হ্যাভ ভেরি মাচ মানে আই এম ভেরি মাচ ফ্যাসিনেটেড নেটওয়ার্কিং এর ব্যাপারে। ওকে, তো সেই কারণে পড়াতে পড়াতে হয়তো বেশি সময় নিয়ে ফেলে, আই এম সরি সেটার জন্য। তো তোমরা যদি আমাকে একটু গাইড করো যে তোমরা বুঝতেছো বা কোথায় বুঝালে সুবিধা হয়, তাহলে আমি এটাকে একটু ফাস্টার করতে পারি আর কি। আর অনলাইন ক্লাসে সবসময় একটু বেশি সময় লাগে রেগুলার ক্লাসের থেকে, কারণ আমি তো তোমাদের কোনো আই কন্ট্যাক্ট করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা, আমাকে কেন ইমেল করে পাঠাইছো গালিব হোসেন মিরাজ? হুইজ গালিব হোসেন মিরাজ? আমি কোনো কিছু ইমেইলে নিব না, আমি আগেই বলে দিচ্ছি। আমি বলেই দিচ্ছি, তখনই জিজ্ঞেস করছি যে কারা কারা জমা দাও নাই। নাথিং উইল বি অ্যাকসেপ্টেড ইন ইমেইল, নো। আমি গতদিনই বলছি এভরিথিং মাস্ট বি সাবমিটেড ইন এলএমএস, এবং তোমাকে আমি জিজ্ঞেস করছি যে কারা জমা দিতে পারো নাই, তোমরা কেউ বলো নাই যে জমা দিতে পারো নাই, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই জমা দিছো। তো এখন আমাকে ইমেইলে পাঠাতে কিছু হবে না। আচ্ছা, এখন আমাকে অ্যাটেন্ডেন্স দাও। ইশতিয়াক আলী, এটা হচ্ছে নতুন রেজিস্ট্রেশন করছে, প্রথম দিনই আসে নাই। মুনতাসির আলম, গালিব হোসেন, কাজী ফারজানা। গালিব হোসেন তোমার ইয়ে কিন্তু আমি নিব না, আগেই বলে দিলাম আমি। কাজী ফারজানা, ওমর ফারুক, Yes, sir. রাইসুল, Yes, sir. শাহরিয়ার আসিফ, Present, sir. রাফিউল, Yes, sir. আজমানুর রহমান, Yes, sir. রাহাত আহমেদ, Present, sir. নবীন, তাসিন ইলাহি, সৈয়দা সুমাইয়া, Yes, sir. ফাতিহা, ছিল আকিব। স্যার। ইয়েস স্যার, ছিল? আকিব। আচ্ছা, ঠিক আছে। এরাম বিন তানবীর, এরাম বিন তানবীর, দীপ্ত পল, আচ্ছা দীপ্ত ছিল, আমি দেখছি। সারা কবির, রায়ান হাসান, Yes, sir. আশিকুল হোসেন, ইকরাম খান,
Yes, sir. আশিকুল হোসেন প্রেজেন্ট। ওকে, লামিয়া শারমিন, Yes, sir. আজিজুল হাকিম, Present, sir. ফাহিমুর রহমান, Yes, sir. নাইমা, Yes, sir. আব্দুল্লাহ, Yes, sir. দীপাঞ্জন, Yes, sir. মাহমুদুর রহমান। ইয়েস স্যার। Okay, so you can leave. ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ভালো থেকো। ঈদ মোবারক স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে আমরা তো অনেকেই ট্রিপলি ডিপার্টমেন্টের ছিলাম, তো আমাদের তো স্যার ওই যে ডাটা কমিউনিকেশন বা কমিউনিকেশন টাইপের সাবজেক্টগুলো আমাদের নেটওয়ার্কিং সাইডের যেগুলো প্রিরিকুইজিশন যদি অফিসিয়ালি না, কিন্তু স্যার ওইগুলোর ব্যাকআপ থাকলে হয়তো আমাদের এই ক্লাসটা বুঝতে হয়তো একটু আমরা একটু সুবিধা হইতো বা এরকম। ডেটা কমিউনিকেশনের সাথে কোনো সম্পর্ক নাই, আমি জাস্ট বলার আছে বলছি। এরপরে আর কিছুই নাই ডেটা কমিউনিকেশনের এই কোর্সের ভিতরে, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা, আর আরেকটা ব্যাপার কি স্যার, যে আমাদের মানে পড়তে গিয়ে মানে কি তোমরা সুইচ করে আসছো ট্রিপলি থেকে সিএস? না না স্যার, এখনো ট্রিপলিতেই স্যার। তো তোমাদেরকে এই কোর্সে কেন দিছে? আমাকে তো বলে নাই যে তোমাদেরকে দেওয়া হয়েছে। স্যার ট্রিপলির বেশ কিছু স্টুডেন্টই আছে স্যার আমরা। না, এটা তো আমাকে বলা হয় নাই যে তোমাদেরকে দেওয়া হয়েছে, আমি তো জানি না। কিন্তু এটা কি যায় আছে না, মাইনর বা মেজর হিসেবে স্যার নেওয়া যায়, তো স্যার ওইখান থেকে হচ্ছে এটা কমপ্লিট তো করতে হবে আমাদের। আচ্ছা, সেটা সমস্যা নাই, কিন্তু আমাকে তো বলতে হবে যে এখানে ট্রিপলি স্টুডেন্ট আছে। দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই, মানে তোমাদের কোনো প্রবলেম হবে না, ডোন্ট ওয়ারি। জি স্যার, মানে আমি হচ্ছে প্রথমে ওইটা খেয়াল করছিলাম যে স্যার হয়তো এটা জানে না যে স্যারের এই সেকশনটাতে ট্রিপল স্টুডেন্টরাও হয়তো আছে।